পৃথিবীর ইতিহাসে এমন কিছু মানুষ এসেছেন যারা বলতে গেলে পুরো দুনিয়ার মানচিত্রই বদলে দিয়েছেন। তো আজ আমরা ঠিক এমনই একজনের কথা বলবো, ইতিহাসের অন্যতম সফল আর দ্রুততম সাম্রাজ্য নির্মাতাদের একজন। ভেবে দেখুন, মাত্র 10টা বছর। এই 10 বছরেই উমর ইবনুল খাত্তাবের খেলাফত এতটাই বিশাল হয়ে ওঠে যে তা তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তিগুলোর জন্য একটা সরাসরি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। এই যে এত বড় একটা পরিবর্তন, এটা কিন্তু একটা বড় প্রশ্ন তৈরি করে, তাই না? কিভাবে একজন মানুষ একটা মরুভূমির জাতিকে পৃথিবীর অন্যতম বড় শক্তিতে পরিণত করলেন? চলুন এই উত্থানের পেছনের গল্পটা একটু ঘেটে দেখা যাক। তো এই নেতাকে বুঝতে হলে আমাদের একদম শুরু থেকে শুরু করতে হবে, তার পরিচয় আর তার বেড়ে ওঠার গল্পটা জানতে হবে। দেখুন, উমরের চরিত্রে দুটো একদম ভিন্ন ধারার প্রভাব ছিল। বলা যেতে পারে দুটো শক্তিশালী বংশের এক দারুণ মিশ্রণ। যেমন তার বাবার গোত্র বনু আদি ছিল কুরাইশদের কূটনীতিক, আলাপ আলোচনা আর শান্তি স্থাপনের দায়িত্ব ছিল তাদের। আর অন্যদিকে তার মায়ের গোত্র বনু মাকসুম, তারা ছিল কুরাইশদের সবচেয়ে দুর্ধর্ষ যোদ্ধা। আর এই বনু মাকসুম গোত্রে কিন্তু জন্ম হয়েছিল কিংবদন্তি সেনাপতি খালিদ ইবনুল ওয়ালিদের। আর প্রথম দিকে উমর কিন্তু ইসলামের ঘোর বিরোধী ছিলেন। কুরাইশদের একজন প্রভাবশালী মুখপাত্র হিসেবে তার অন্যতম কাজই ছিল প্রথম দিকের মুসলিমদের বিরোধিতা করা। কিন্তু এরপর যা ঘটল তা ছিল এক কথায় নাটকীয়। একটা ঘটনা তার পুরো জীবনটাকেই বদলে দিল। এটা ছিল রাগ, তারপর গভীর উপলব্ধি, এবং শেষে এমন এক পরিবর্তনের গল্প যা শুধু তার জীবন না, বরং পুরো ইতিহাসের গতিপথেই পাল্টে দিয়েছিল। আর তার ইসলাম গ্রহণ করার প্রভাবটা ছিল অমছং, এতটাই তাৎপর্যপূর্ণ ছিল যে রাতারাতি ওই ছোট্ট মুসলিম কমিউনিটি একটা নতুন শক্তি খুঁজে পায়, আর প্রথমবারের মতো তারা প্রকাশ্যে কাবায় নামাজ পড়ার সাহস পায়। তো সময় গড়াল, আর ওমর খলিফা হলেন। আর খলিফা হয়ে তিনি এমন একটা রাষ্ট্রের দায়িত্ব নিলেন যেটা তখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দুটো সাম্রাজ্যের সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছিল। পরিস্থিতিটা একবার ভাবুন, একদিকে মাত্র কয়েক বছরের পুরনো একটা নতুন রাষ্ট্র, আর অন্যদিকে রোমান আর পারস্যের মতো দুটো প্রাচীন, হাজার বছরের পুরনো বিশ্বশক্তি। অবিশ্বাস্য একটা লড়াই ছিল সেটা। আর এই অসম শক্তির লড়াইটা সবচেয়ে ভালোভাবে বোঝা যায় ইয়ারমুকের যুদ্ধের দিকে তাকালে। এটা ছিল সত্যি সত্যি ডেভিড আর গলিয়াথের গল্পের মতো একটা পরিস্থিতি। যুদ্ধটা চলেছিল টানা 6 দিন। প্রথম কয়েকদিন মুসলিমরা অসাধারণ ডিফেন্সিভ কৌশল দিয়ে বিশাল রোমান বাহিনীকে আটকে রেখেছিল। তারা শুধু শত্রুকে ঠেকিয়ে রাখছিল আর অপেক্ষা করছিল একটা সুযোগের, সেই চূড়ান্ত মুহূর্তটার জন্য। এই যুদ্ধটা থেকে প্রথম দিকের মুসলিমদের আত্মনিবেদনটা কতটা গভীর ছিল তার একটা অসাধারণ উদাহরণ পাওয়া যায়। একটা পর্যায়ে যখন মুসলিম সৈন্যদের লাইন প্রায় ভেঙেই যাচ্ছিল, তখন শিবিরে ভেতর থেকে নারীরা তলোয়ার আর পাথর হাতে বেরিয়ে এসে একটা দেয়ালের মতো দাঁড়িয়ে যায়। তারা পিছু হাঁটা সৈন্যদের লজ্জা দিয়ে আবার যুদ্ধের ময়দানে ফেরত পাঠাচ্ছিল। কিন্তু ঠিক এই বিজয়ের মুহূর্তেই উমর এমন একটা সিদ্ধান্ত নিলেন যা শুনে পুরো মুসলিম বিশ্ব বলতে গেলে হতবাক হয়ে গিয়েছিল। তিনি আর কাউকে নন, তার সেই অপরাজিত তারকা জেনারেল খালেদ ইবনুল ওয়ালিদকে, যে মানুষটা ইয়ারমুকের বিজয়ের মূল কারিগর, তাঁকেই সর্বোচ্চ কমান্ডারের পদ থেকে সরিয়ে দিলেন। কিন্তু কেন? খালিদের পারফরম্যান্সে তো কোনো সমস্যা ছিল না। আসলে বিষয়টা পারফরম্যান্সের ছিলই না, ছিল নীতির। উমরের ভয়টা ছিল অন্য জায়গায়। তিনি দেখছিলেন যে মানুষ বিজয়ের জন্যে আল্লাহর চেয়েও খালিদের তলোয়ারের ওপর বেশি ভরসা করতে শুরু করেছে। আর খালিদের প্রতিক্রিয়াটাও ছিল অসাধারণ। কোনো রকম বিদ্রোহ বা প্রশ্ন না করে তিনি বিনয়ের সাথে এই সিদ্ধান্ত মেনে নিলেন। শুধু তাই না, তিনি নতুন কমান্ডারের অধীনে একজন সাধারণ সৈনিক হিসেবে যুদ্ধ করতেও রাজি হয়ে গেলেন। তার এই আনুগত্য একটা বিশাল সংকট এড়াতে সাহায্য করেছিল, আর প্রমাণ করেছিল যে তাদের সবার উদ্দেশ্য আসলে এক। দেখুন, শুধু যুদ্ধ জয় করা বা নতুন এলাকা দখল করাই কিন্তু সব না। উমরের আসল প্রতিভাটা আসলে এখানেই লুকিয়েছিল। তিনি শুধু একজন বিজেতা ছিলেন না, তিনি ছিলেন একজন রাষ্ট্রনির্মাতা। প্রথমেই তিনি যেটা করলেন সেটা হলো একটা কেন্দ্রীভূত রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা। তিনি পুরনো গোত্রীয় সিস্টেমটা ভেঙে দিলেন। নিয়ম করলেন যে সব আঞ্চলিক গভর্নরদের তাদের কাজের জন্য সরাসরি মদিনায় খলিফার কাছে জবাবদিহি করতে হবে। এর ফলে পুরো সাম্রাজ্যে একটা একক শাসন ব্যবস্থা চালু হল। এরপর তিনি যে পদক্ষেপটা নিলেন সেটা ছিল আরও যুগান্তকারী। তিনি একটা স্বাধীন বিচার ব্যবস্থা চালু করলেন। ভাবুন একবার, সেই সময়ে এই ধারণাটা ছিল প্রায় অচিন্তনীয়। রোমান বা পারস্য সাম্রাজ্যে গভর্নরের কথাই ছিল আইন, কিন্তু উমর বিচার বিভাগকে রাজনৈতিক আর সামরিক গভর্নরদের প্রভাব থেকে পুরোপুরি আলাদা করে দিলেন। শুধু তাই না,
এই ক্ষমতা যাতে কেউ অপব্যবহার করতে না পারে সেজন্য তিনি একটা পাবলিক অ্যাকাউন্টেবিলিটি বা গণজবাবদিহিতার সিস্টেমও চালু করেন। একটা গোয়েন্দা নেটওয়ার্ক তৈরি করা হয়েছিল যার কাজই ছিল কর্মকর্তাদের ওপর নজর রাখা, যাতে তারা ন্যায়বিচার করে আর দুর্নীতি থেকে দূরে থাকে। তার নতুন নতুন ধারণাগুলো এখানেই শেষ না। যেমন তিনি প্রথম পুলিশ বিভাগ তৈরি করেন, বাজারে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করেন, এমনকি সরকারি পদে নারীদেরও নিয়োগ দেন। যেমন শিফা বিনতে আবদুল্লাকে বাজারের পরিদর্শক বানানো হয়েছিল, আর একটা সরকারি কোষাগার বা বাইতুল মালও প্রতিষ্ঠা করেন। এই সব কিছুই ছিল খিলাফতের প্রশাসনিক ভিত্তি। আর এই সমস্ত কাজের ফলেই তিনি এমন এক উত্তরাধিকার রেখে গেছেন যা যে কোনো যুদ্ধজয়ের চেয়েও অনেক বড় আর স্থায়ী। দেখুন, চেঙ্গিস খানের মতো আরও অনেক বড় বড় সাম্রাজ্য সময়ের সাথে সাথে হারিয়ে গেছে, কিন্তু উমারের তৈরি করা সাম্রাজ্যটা টিকে ছিল, কারণ এটা শুধু তলোয়ারের জোরে তৈরি হয়নি। এর ভিত্তি ছিল বিশ্বাস আর শক্তিশালী প্রাতিষ্ঠানিক ব্যবস্থা। এ কারণেই বলা হয় তিনি শুধু একজন বিজেতা ছিলেন না, তিনি ছিলেন একজন স্থপতি, যিনি এমন এক সভ্যতার নকশা করেছিলেন যা বহু শতাব্দী ধরে টিকেছিল। শেষ পর্যন্ত তার জীবন আমাদের সামনে একটা মৌলিক প্রশ্ন রেখে যায়। আচ্ছা, প্রকৃত নেতৃত্ব বলতে আমরা কি বুঝি? শুধু বিশাল এলাকা জয় করা, নাকি এমন এক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা যা প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকে? এই ভাবনাটা রইল। আমাদের এই আলোচনায় সঙ্গে থাকার জন্য অনেক